যদি আমার শিক্ষার কোনো মূল্যায়ন না দেওয়া হয়, যদি আমি 18 লক্ষ ক্যান্ডিডেটের সাথে আমি প্রতিযোগিতা করে মাত্র 83,000 লোকের ভিতরে আমি আমার যোগ্য জায়গা করে নিয়েছি, সেই সম্মান যদি আমাকে না দেওয়া হয় তাহলে আমি বেঁচে থেকে কী করব? আমি যে শিক্ষিত, আমি কি এই সার্টিফিকেট গলায় ঝুলিয়ে বলবো যে এই আমি শিক্ষিত? আমার কোনো প্রমাণ আছে আমি শিক্ষিত? আমাকে আমার যোগ্য অধিকার আমাকে দেওয়া হোক। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা বা সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের দাবি, আমরা যে যোগ্যতার প্রমাণ দিয়েছি, আপনারা লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতে আপনারা সনদ দিয়েছেন, আমরা লিখিত পাস, আমাদেরকে সনদ প্রদান করুন, আমাদের উপর দয়া করুন। এই যে দেখেন একটা ছোট মাসুম বাচ্চা, এখানে আরও ছোট, ওই যে দেখেন ছোট ছোট বাচ্চা। আমরা যখন আবেদন করেছিলাম এইসব বাচ্চা আমাদের গর্বে ছিল, আমরা গর্ভবতী অবস্থায় আবেদন করছি। দীর্ঘ 2 বছর 7 মাস ধরে আমরা 2-3 বার পরীক্ষা দিয়ে আমরা এই সার্টিফিকেট অর্জন করার যোগ্যতা অর্জন করেছি। তাহলে আজকে ওই বাচ্চারা ঠিকমতো খাওয়াইতে পারি নাই। আমরা বলছি বাবা আর একটু বসো, আমি এই পড়াটা শেষ করে তোমাকে আমি কোলে নেব, আমি তোমাকে খাওয়াবো, বাবা আর একটু বসো। এইভাবে আমি যোগ্য মা হইতে পারি নাই, আমি যোগ্য স্ত্রী হইতে পারি নাই। আজকে আমার স্বামী বলে তুমি আমাকে গুরুত্ব দাও না, আমার খেয়াল রাখো না, তুমি সারাদিন রাস্তায় রাস্তায় থাকো। আমি এই কথার কি উত্তর দিব? আমি একজন শিক্ষিত মানুষ, আমার কোনো প্রমাণ নাই, আমার কোনো সমাজে মর্যাদা নাই। আমাকে আমার মর্যাদা দিন, আমাকে আমার মর্যাদা দিন, আমাকে সমাজে বেঁচে থাকার অধিকার দিন। আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, আমাদের সন্ন্যতার ব্যবস্থা করুন। আসসালামাইকুম, আমি মোসাম্মদ লিপিয়ারা খাতুন। আমি যশোর ডিস্ট্রিক্ট থেকে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা থেকে চরমভাবে বৈষম্যের শিকার হয়ে সনদ বঞ্চিত হয়েছি। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সম্মেলনের মাধ্যমে গত 3 মাস ধরে আমরা রাস্তার উপরে অবস্থান করতেছি। আমরা কোনো পজিটিভ নিউজ পাইনি। অতঃপর আমরা 31শে আগস্ট থেকে আমরা সচিবালয়ে এনটিআরসি চেয়ারম্যানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান প্লাস অনশন কর্মসূচিতে ছিলাম। তারপরে দেখি আমাদেরকে কেউ এখানে দেখতেও আসে না, আমাদের কেউ খবরও নেয় না। এখন আমরা চূড়ান্তভাবে 17 তারিখ থেকে, সেপ্টেম্বরের 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমরা আমরণ অনশনে ছিলাম। এখানে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখে থাকবেন। আমরা অনেকে এখানে আমার এখনও কয়েকজন ভাই বোনেরা ঢাকা মেডিকেলে ভর্তি আছে, ইভেন আমিও ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। ওখান থেকে চিকিৎসাধীন অবস্থায় আমি সেলাইন সহকারে এখানে চলে আসছিলাম, কারণ এখানে আমি আমার যৌক্তিক দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে অনশনে বসছি। আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। আমি এখানে অনশনে বসছি আমার দাবি আদায়ের লক্ষ্যে। আমি যদি মৃত্যুবরণও করি, আমি এই জাতীয় প্রেস ক্লাবে মৃত্যুবরণ করতে চাই। ওই ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করলে আমাকে ওখানে কেউ দেখতে যাবে না। আমার জীবনের বিনিময়ে যদি আমার 20,000 ক্যান্ডিডেট ভাই বোনেদের দাবি পূরণ হয়, তাহলে আমার তাতেই শান্তি। এখানে আমাদের সাথে তারা কিভাবে বৈষম্য করেছে দেখেন। একটি বোর্ডে এক বোর্ডে 30 জনের করে ভাইবা নিয়েছে। 30 জনের ভেতরে কোনো বোর্ডে 29 জনকেই ফেল দেখাইছে, মাত্র একজনকে পাস দেখাইছে। আবার পাশাপাশি সেম সাবজেক্টে পাশাপাশি বোর্ডে আপনার 30 জনের ভেতরে 28 জনকে পাস দেখাইছে, 2 জনকে ফেল দেখাইছে। তারা যে এই একটা ব্যালেন্স মেনটেন করে নাই। আমরা যদি এতটাই মেধাহীন হইতাম তাহলে 18 লক্ষ ক্যান্ডিডেটকে পেছনে ফেলে মাত্র 83,000 ক্যান্ডিডেট আমরা ভাইভাতে মানে অ্যাটেন্ড করেছিলাম। আমরা 18 লক্ষ ক্যান্ডিডেটকে পেছনে ফেলে 83,000-এর মধ্যে আমি নিজে স্থান দখল করে নিতে পারতাম না, যদি আমার মেধা না থাকতো। আমি আমার মেধার পরিচয় দিয়েছি। এই যে দেখেন, আমাদেরকে 18তম যারা নিয়োগ পাইছে তাদের সার্টিফিকেট দিছে লিখিত নাম্বারের উপর ভিত্তি করে। এখানে ভাইবার কোনো মার্ক যুক্ত হয় নাই, রিটেন 100-র ভিতরে 40 পেয়ে পাস করছে, মাত্র 40 পেয়ে পাস করছে। এখানে দেখেন অ্যাভেলেবেল 40, অ্যাভেলেবেল মানুষের মার্ক 40, মাত্র 40 পেয়ে নিয়োগ পাইছে। তাহলে আমি ইতিহাস প্রভাষকের ভাইবা দিয়েছি, আমাকে সর্বনিম্ন লিখিততে সর্বনিম্ন 64 পাওয়ার পরে আমাকে লিখিততে ডাক দিছে। তাহলে আমি 64-র উপরে নাম্বার পাইছি, আমার কনফিডেন্স আছে আমি 70 নাম্বার পাবো। তাহলে একজন যদি 40 পেয়ে নিয়োগ পায়, চূড়ান্তভাবে একজন শিক্ষক হিসেবে সে স্বীকৃতি পায়। আমি 70 নাম্বার পেয়ে আমি কেন আজকে রাস্তায় কান্নাকাটি করে বেড়াবো? কেন আজকে আমি মিডিয়ার সামনে আজকে আমি এইভাবে আমাকে কেন নিয়োগ দিন, আমাকে সনদ দিন, কেন আমি আহাজারি করব? কেন আজকে আমি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি থাকবো? আমার এই প্রশ্নের জবাব কে দিবে? এই যে দেখেন,
1 থেকে 13তম পর্যন্ত ভাইবার কোনো সিস্টেমই চালু ছিল না। এনটিআরসির পরীক্ষার সাথে অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার কোনো মিল নাই, কারণ অন্যান্য সরকারি চাকরিতে লিখিত পাশ করে ভাইবা পাশ করলে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে সরাসরি নিয়োগ দেয়। এনটিআরসিরা কী করে, চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরে তারা এরকম একটা সার্টিফিকেট আমাদেরকে ধরিয়ে দেয়। এই সার্টিফিকেট দিলে তারা একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, সার্কুলার, সেখানে আমরা আবেদন করলে আমার মার্ক ভালো থাকলে আমি চাকরি পাবো, মার্ক ভালো না থাকলে আমাকে ওয়েটিংয়ে রাখবে আবার পরবর্তী সার্কুলারের জন্য। তার ভেতরে আবার বয়স নির্ধারণ করে দেয়। আমার 35 বছর আপ হয়ে গেলে এই সার্টিফিকেটের মেয়াদ 3 বছর। 3 বছর পরে আমার এই সার্টিফিকেট ধুয়ে পানি খাওয়া ছাড়া আমার কোনো কাজ নেই। তাহলে আপনারা সব জায়গায় একটা লিমিট রেখে দিয়েছেন। আমার সার্টিফিকেটের মেয়াদ দেবেন 3 বছর, আমাকে আবেদন করার সুযোগ দিবেন না। একটা সার্কুলার দিয়ে আপনারা আমাদেরকে 2 বছর 7 মাস ধরে প্রসেসিংয়ে রাখছেন, এখন আমাদের বলছেন আপনার 35 আপ আপনাকে আবেদন করতে দিব না। এটা কোন নীতি? এটা কিসের আইন? এই বাংলাদেশে জন্মগ্রহণ করে কি আমি কি অন্যায় করেছি? আমার হাজব্যান্ড একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমার হাজব্যান্ডের 32 আপ হয়ে গেছে, সে কোনো সরকারি চাকরি আবেদন করতে পারে না। আমার আর 2 মাস বাকি আছে, আমি কি করে খাবো? আমার সন্তান আমি কিভাবে মানুষ করব? আমি আমার পিতামাতার ভরণ পোষণ কিভাবে করব? এর দায়ভার কে নেবে? আজকে আমি অনশনে বসে আছি, আজকে এখানে আমার কিছু হয়ে গেলে আমার 2টা সন্তান আছে, তাদের দায়ভার কে নেবে? আজকে আমার ভাই বোন এখানে কেউ মারা গেলে তাদের দায়ভার কে নেবে? আজকে আমাদের দাবিটা যৌক্তিক। 1 থেকে 13তম পর্যন্ত ভাইবার কোনো সিস্টেমই ছিল না। 14 থেকে 17তম পর্যন্ত ভাইবা সিস্টেম চালু হয়েছে। এই দেখেন 17তম নিবন্ধনের একটা সার্টিফিকেট আমি দেখাই, ইনি নিয়োগপ্রাপ্ত, ইনি লিখিততে 100-র ভিতরে 76 মার্ক পেয়েছেন, স্পষ্ট করে দেখেন, এটা হাইলাইট করে। ভাইবা ভয়েস 20-এর ভিতরে 17 পাইছেন, তাদের ভাইবার মার্ক আছে, তাদের অ্যাডমিট কার্ড ছিল। আমাদেরকে তারা কি করছে? আমাদেরকে শুধু লিখিত রিটেন এক্সামের 100-র ভিতরে 40 পেয়ে নিয়োগ পাইছে। 100-র ভিতরে 40 পায়ে নিয়োগ পেয়েছে, তার কোনো ভাইবার মার্ক এখানে যুক্ত হয় নাই। যে ভাইবার পরীক্ষার কোনো অ্যাডমিট কার্ড আপনারা দেননি, যার কোনো মার্ক আমার সার্টিফিকেটে যুক্ত নাই, সেই ভাইবাতে আমাকে কিসের ভিত্তিতে আপনারা অকৃতকার্য প্রমাণ করলেন? আমি রিটেন পাস, আপনারা রিটেন পাসের ভিত্তিতে নিয়োগ দিয়েছেন, তাহলে আমি তো এই সনদের দাবিদার। আমি কেন আজকে রাস্তায় আন্দোলনে আছি? আমার প্রশ্নের আমি অ্যান্সার চাই। আমার প্রশ্নের এই সনদ আমার অধিকার, আমি এখানে ভিক্ষা করতে আসি নাই। এই সনদের যোগ্যতার প্রমাণ আমি দিয়েছি, আমি আমার সনদ চাই, আমার চাকরিতে আবেদনের সুযোগ চাই। আমি আবেদন করে যদি আমার নাম্বার ভালো থাকে আমি চাকরি পাবো, না থাকলে পাবো না। আমি আপনাদের কাছে চাকরির জন্য আসি নাই। আমার ছোট ছোট মাসুম বাচ্চা রেখে আমি এই রাস্তার উপরে আর কতদিন থাকবো? আজকে 4 মাস চলে, 3 মাস আমরা আন্দোলন করছি, 16 দিন অবস্থান কর্মসূচির পরে 4 দিন আমরণ অনশনে মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের সাথে আমরা দেখা করেছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের শারীরিক কন্ডিশন ভালো না, আপনারা আগামী রবি সোমবার পর্যন্ত আমাকে সময় দিন। আপনাদেরকে অবশ্যই এনটিআরসি চেয়ারম্যানের সাথে আলোচনা করে শূন্য পদের তালিকা সংগ্রহ করে আপনাদের বিষয়ে আমি ব্যবস্থা নেব অবশ্যই। আমি বললাম, ম্যাম আপনারা তো এখানে যে আমাদের অনশন ভঙ্গ করতেছেন না, আপনাদের প্রতিনিধি পাঠান, না হলে কেউ অনশন ভাঙবে না। উনি আমার উত্তরে বললেন, আমি এতগুলো মানুষের সামনে আপনাদেরকে আশ্বস্ত করছি, ওখানে অনেক বড় বড় লোক ছিলেন, তিতুমির কলেজের অধ্যক্ষরা ছিলেন, মাউসির বড় বড় কর্মকর্তারা ছিলেন, আরও ওনার অফিসিয়াল লোকেরা ছিলেন, অন্তত 15-20 জন লোকের সামনে উনি কথা দিয়েছেন যে আগামী রবি সোমবারের ভেতরে আপনাদের যদি আমি কোনো ব্যবস্থা না নিতে পারি, আপনারা পুনরায় আবার অনশন শুরু করবেন। তার কথার সম্মান রেখেই তাকে শ্রদ্ধা করি আমরা অনশন ভঙ্গ করছি, কিন্তু আমরা মাঠ ছাড়ি নাই, আমরা অবস্থান কর্মসূচিতে আছি। যদি আমাদের বিষয়ে কোনো ব্যবস্থা না হয়, আমার ন্যায্য অধিকার আমার সনদ যদি না দেয়া হয়, আমরা এখানে কঠোর অনশন কর্মসূচি পালন করব। আমরা আত্মহত্যা করতে প্রস্তুত, কারণ বেঁচে থেকে যদি আমি আমার সন্তানকে ভরণ পোষণ না করতে পারি, যদি আমি সংসার